আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি বিষয়ের উপর ভিডিও নিয়ে আসলাম। আজকের বিষয়টি হচ্ছে এইচআর টার্মস ইন বাংলা, অর্থাৎ এইচআরে বিভিন্ন টার্মসগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ বা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি কিংবা আমাদের অফিসে এই টার্মগুলো ব্যবহার হয়ে থাকে, এই টার্মগুলো নিয়ে আলোচনা হবে। এই বিষয়গুলো যারা নবীন, যারা ফ্রেশার, এমনকি হচ্ছে যারা চাকরিরত আছেন, সকলের জানা আসলে দরকার। এমনকি যারা এইচআর নিয়ে পড়াশোনা করছেন তাদেরও এই বিষয়গুলো জানা দরকার। তো এখানে বিষয়গুলো বাংলাতে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে। চলুন দেখা যাক। প্রথম আসি এইচআর একটি সুন্দর একটি টার্মস, সেটি হচ্ছে 360 ডিগ্রি ফিডব্যাক। এটাকে অনেকে 720 ডিগ্রি ফিডব্যাক নামেও হয়তো বা জানেন। 360 ডিগ্রি ফিডব্যাক নামে হচ্ছে এরকম একটা ফিডব্যাক, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিডব্যাকটা আসবে। 360 ডিগ্রিটা কেমন? একেবারে আপনার চতুর্দিক মিলিয়ে, মানে আপনি যেখান থেকে শুরু করুন আপনার চতুর্দিকটাই হচ্ছে আপনার 360 ডিগ্রি। তো অর্থাৎ একজন কর্মীর যিনি ম্যানেজার থাকবেন তার কাছ থেকে যে ফিডব্যাক আসবে, প্লাস রিপোর্টিং বস যে থাকবে তার কাছে যে ফিডব্যাকটা আসবে। কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা যায় ম্যানেজার এবং রিপোর্টিং বস একজনই হয়ে থাকেন, কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা যায় হচ্ছে রিপোর্টিং বস একজন থাকেন, ম্যানেজার একজন থাকেন। তো এই ম্যানেজারের কাছ থেকে যে ফিডব্যাক আসবে, রিপোর্টিং বসের কাছ থেকে যে ফিডব্যাক আসবে, এছাড়াও তার যে ক্লায়েন্ট, তার একেবারে ডিরেক্ট যে ক্লায়েন্ট থেকে যে ফিডব্যাক আসবে, এমনকি তার যে সহকর্মী, যে উনি যাদের সাথে চাকরিরত আছেন, ওনার যে কর্মী সহকর্মী, তো তাদের কাছে যে ফিডব্যাক আসবে, এই সমগ্র ফিডব্যাক মিলেই হচ্ছে 360 ডিগ্রি ফিডব্যাক। আধুনিক বা মডার্ন এইচআরে এই জিনিসটাকে 720 ডিগ্রি ফিডব্যাক বলা হচ্ছে। সেটার পরিধিটা একটু ব্যাপক। যেমন এখানে কিন্তু তার ওই কর্মীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কথা বলা হয়েছে, যে তার রিপোর্টিং বস, ম্যানেজার, ক্রেতা বা গ্রাহক বা ক্লায়েন্ট যেটাকে বলি আমরা, এমনকি তার পিয়ার্স বা কলিগ বা সহকর্মী যেটাকে বলি। কিন্তু তার অফিসে কিন্তু আরও অন্যান্য ব্যক্তিবর্গ আছে, অন্যান্য ডিপার্টমেন্ট আছেন যাদের সাথে তার মাঝে মাঝে ওঠা বসা হয়, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়। তো তাদের কাছ থেকেও যখন আপনি ফিডব্যাক নেবেন, তো এই যে আরও এক ধাপ এগিয়ে আপনি কোথাও আরও বিস্তর পরিসর বা বিশদ পরিষদে ফিডব্যাক নিচ্ছেন, তখন সেটাকে আমরা বলছি 720 ডিগ্রি ফিডব্যাক। অর্থাৎ এই 360 ডিগ্রি ফিডব্যাক থেকে এখন বর্তমানে 720 ডিগ্রি ফিডব্যাক ব্যবহৃত হচ্ছে মডার্ন এইচআরে। তো এটা কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে আরও ওই কর্মীকে ইভ্যালুয়েট করার জন্য, পরিপূর্ণ ইভ্যালুয়েট, তার ঘাটতি কোথায়, কোন দিকটা ইমপ্রুভ করা যাবে, কর্মক্ষম করে তোলার জন্য কীভাবে কী করা যেতে পারে, সেই জন্য এই 360 ডিগ্রি এই ফিডব্যাকটাকে আরও বিস্তর পরিসরে 720 ডিগ্রি ফিডব্যাকে নেওয়া হচ্ছে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। আমরা পরে যাই। পরে দেখতে পাচ্ছি অ্যাবসোলিউট রেটিং। অ্যাবসোলিউট রেটিংস জিনিসটা কি? পূর্ব নির্ধারিত কিছু প্যারামিটার বা মানদণ্ডের আলোকে যখন কোনো চাকরিজীবীকে মূল্যায়ন করা হয় তখন তাকে অ্যাবসোলিউট রেটিংস বলে। অর্থাৎ পূর্ব নির্ধারিত কিছু প্যারামিটার থাকবে। ধরেন আপনার কিছু জব রেসপন্সিবিলিটিস থাকবে, যে আপনার এই কাজ করার কথা। আপনার যখন এন্ট্রি হবেন ওই জবে, যখন আপনি শুরু করলেন আপনার চাকরিটা, তো সেই দিন থেকে 6 মাস বা 1 বছর পর আপনাকে এটা মূল্যায়ন করা হলো। এখন মূল্যায়ন করার জন্য আপনার কিছু প্যারামিটার লাগবে। সেই প্যারামিটার হতে পারে এরকম যে ওনার জব ডেসক্রিপশনে কী কী ছিল, এরকম জিনিসগুলো থাকতে পারে। এরকম 5-6টা বিষয় থাকতে পারে। তার বিহেভিয়ার কেমন, তার কাজের প্রতি একাগ্রতা বা মনোযোগ কেমন, অফিসের অন্যান্য সবার সাথে কেমন আচরণ করেন, তার ফিডব্যাক কেমন, তার কাজ করার মানে স্মার্টনেস কেমন। তো এই জিনিসগুলো ধরেন কিছু প্যারামিটার নির্ধারণ করে দিলেন এবং এটা রেটিং দিলেন 1 এবং সর্বোচ্চ 5। অর্থাৎ এই জিনিসটা ভালো হলে এটা 5 পাবে সর্বোচ্চ, এবং কম 4ও পেতে পারে, মিডিয়াম হলে হয়তো বা 3 পাবে, এরকম। একেবারেই যদি মানসম্মত না হয় সেটা 0 পাবে, এবং কিছু হইলে সেটা 1 পাবে। এই জিনিসগুলো মানে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া হয় সাধারণত। কেউ কেউ এটাকে 1 থেকে 10ও বলতে পারেন বা 5 থেকে 10ও করতে পারেন, এটা ভ্যারি করে। তো এটা বোঝা গেছে আশা করি। পরবর্তীতে যাই, সেটা হচ্ছে অ্যাবসকন্ডিং। অ্যাবসকন্ড মানে হচ্ছে পলায়ন করা বা পলাতক, এরকম বোঝায়। তো কোনো কর্মী যদি 3 বা 4 দিন ধারাবাহিকভাবে কোনো রকম পূর্বানুমতি ছাড়া অফিসে অনুপস্থিত থাকে, তবে তাকে অ্যাবসকন্ডিং বলে। অর্থাৎ কোনো চাকরিজীবী যদি হঠাৎ করে অফিস থেকে 3-4 দিন কোনো রকম ছুটি ছাড়াই অনুপস্থিত থাকে,
এবং তাকে যদি রিচ করা না যায় কিংবা সে যদি না ইনফর্ম করে তার বসকে, তখন এটা হইতে হবে 3 থেকে 4 দিন। এটা হচ্ছে একটা ধারাবাহিকভাবে, তখন সেটাকে আমরা বলছি এইচআরের ভাষায় অ্যাবসকন্ডিং। পরবর্তীতে অ্যাপ্রেন্টাইসশিপ বা ফ্রেশারের আমরা সবাই জানি অ্যাপ্রেন্টাইসশিপ হচ্ছে শিক্ষানবিশ বা ইন্টার্নশিপ যেটাকে বলি আমরা, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টাইসশিপ বা ফ্রেশার, তো এটাকেও ইন্টার্ন। তো এই জিনিসগুলো সিমিলার, অর্থাৎ এই শিক্ষানবিশ কালটাকে বলছি আমরা অ্যাপ্রেন্টাইসশিপ। এই শিক্ষানবিশ কালটা আসলে কতদিন হয়ে থাকে? কোনো প্রতিষ্ঠান 3 মাস, কোনো প্রতিষ্ঠান 6 মাস, এবং এটা সর্বোচ্চ 3 বছরের জন্য হতে পারে আর কি। তো মিনিমাম স্ট্যান্ডার্ডটা ধরা হয় মিনিমাম 6 মান্থ থেকে সর্বোচ্চ 3 বছরের জন্য যদি কাউকে কাজ শেখার জন্য, সেখানে কি কাজ শেখানো হয়, তার কাজের ধরন দেখা হয়, সে কাজটা কীভাবে ডেলিভারি দিচ্ছে, কাজটা কীভাবে হ্যান্ডেল করছে, এই জিনিসগুলো দেখা হয়। তো এই জন্য 6 থেকে সর্বোচ্চ 3 বছর সময়, এই সময়ের কালটাকে বলছি আমরা অ্যাপ্রেন্টাইসশিপ। আর একটা হচ্ছে এভিলিনি প্যারাডক্স বা এভিলেন বলতে পারেন, এভিলিনি প্যারাডক্স। তো এভিলিনি প্যারাডক্সটা কি? ধরেন টিমে এরকম কোনো সিদ্ধান্ত হলো, যেই সিদ্ধান্ত কয়েকজন অপছন্দ করলেন, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম গণতান্ত্রিক সিস্টেমে যেহেতু হচ্ছে সিদ্ধান্তটা হচ্ছে পাশ হলো, সেহেতু হচ্ছে ওই ব্যক্তিকেও কিন্তু এই সিদ্ধান্তটা মেনে নিতে হচ্ছে। তার ইচ্ছার বাইরে গিয়েও কিন্তু এই সিদ্ধান্তটা উনি মেনে নিচ্ছেন, অফিসে যেহেতু উনি চাকরি করেন। তো এই পরিস্থিতি বা এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে এভিলিনি প্যারাডক্স। অর্থাৎ ব্যক্তি বা কর্মীর ইচ্ছা সত্ত্বেও যখন উনি এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছেন, তখন সেটা এভিলিনি প্যারাডক্স বলে। এই ব্যাপারে বিশেষজ্ঞ বা গবেষকদের মতামত হচ্ছে যে এখানে এভিলিনি প্যারাডক্স বিরাজমান থাকলে কাজে অনীহা সৃষ্টি হতে পারে। এমনকি এরকম হতে পারে যে ব্যক্তি হচ্ছে ধীরে ধীরে ঝরে পড়তে পারে বা আগের পারফরমেন্স ভালো না হতে পারে এরকম। যদিও এটা হচ্ছে পজিটিভ দিক থেকে, যেহেতু ম্যাক্সিমামের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে, সেহেতু হচ্ছে এটার একটা পজিটিভ দিকও আছে। নেগেটিভ দিকটা হচ্ছে এটা তার ঝরে পড়ার একটা সম্ভাবনা থাকে, কাজের প্রতি অনাগ্রহতা সৃষ্টি হতে পারে। এটা কখনো কখনো ভালো, কখনো কখনো মন্দও বয়ে নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে বিহেভিয়ারাল কম্পিটেন্সি। বিহেভিয়ার মানে আমরা জানি আচরণ, অর্থাৎ আচরণগত দক্ষতা, যোগ্যতা, কম্পিটেন্সি। তো কোনো কর্মীকে নিয়োগের সময় তার কর্মদক্ষতা, ফোকাস করার সামর্থ্য, স্ট্রেস ম্যানেজমেন্ট, লিডারশিপ, চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা যাচাই করাকে বিহেভিয়ারাল কম্পিটেন্সি বলে। বিহেভিয়ারাল কম্পিটেন্সি এই জিনিসটা একেবারেই যখন ইন্টারভিউ নেওয়া হয় বা ভাইবা বোস বা মৌখিক পরীক্ষার সময় এই জিনিসটা কিন্তু সংশ্লিষ্ট ইন্টারভিউয়ার যে থাকেন তিনিই কিন্তু এই জিনিসটা নিয়ে নেন। অর্থাৎ তাকে চেক করেন যে ওই কর্মী স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যাবিলিটি কেমন, তার লিডারশিপ কোয়ালিটি কেমন, তার চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা কেমন, বিভিন্ন রকম প্রশ্ন করেন তাকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে তার এই জিনিসগুলো যাচাই করার চেষ্টা করেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ব্যালেন্সড স্কোর কার্ড। কোনো প্রতিষ্ঠান তাদের কলাকৌশলের উপর ফোকাস করতে এবং পারফরমেন্স ইমপ্রুভ করার লক্ষ্যে যে ম্যানেজমেন্ট প্রসেস ব্যবহার করে তাই ব্যালেন্সড স্কোর কার্ড বলে। কেউ এটাকে বিএসসি কার্ডও বলে। বি ব্যালেন্সড, এসসি হচ্ছে স্কোর, এস হচ্ছে স্কোর এবং সি হচ্ছে কার্ড। তো বিএসসি কার্ড বা ব্যালেন্স স্কোর কার্ড হচ্ছে, ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা প্রজেক্ট নেওয়া হলো বা একটা কোনো কাজ নেওয়া হলো, এই কাজের আসলে কতদূর সম্পাদন হয়েছে এবং কীভাবে সম্পন্ন হয়েছে, এটার কোয়ালিটি কেমন, এই জিনিসগুলো যাচাই করার জন্য এই যে প্রসেস মেনটেন করা হয় সেটাকে বলা যায় ব্যালেন্স স্কোর কার্ড। এটা আসলে 4টা প্যারামিটার দিয়ে লক্ষ্য করা হয়। লার্নিং অ্যান্ড গ্রোথ, বিজনেস প্রসেস, কাস্টমার পার্সপেক্টিভস, ফিনান্সিয়াল ডাটা। তার অর্থটা কোন দিকে ব্যয় হয়েছে বা অর্থটা কেমন, কোন অনুপাতে ব্যয় হচ্ছে, এটা আসলে সঠিক অনুপাতে ব্যয় হচ্ছে কি না, যতটুকু ব্যয় হওয়ার কথা ছিল সেটা রাইট টাইমে ব্যয় হয়েছে কি না। কাস্টমার পার্সপেক্টিভস, কাস্টমার সেন্টার্ড কি না, যে কাজটা করা হচ্ছে এই কাজটা যার উদ্দেশ্যে করা হচ্ছে তার মাফিক বা তার মতো হয়েছে কিনা, তার পছন্দ মাফিক হয়েছে কিনা, এবং সেটা কতটুকু ফলপ্রসূ তার কেন্দ্রিক, সেই জিনিসটা যাচাই করা। বিজনেস প্রসেস, এবং এটা হচ্ছে নতুন কোনো ইনোভেশন নিয়ে এসেছে কিনা এটা যাচাই করা। লার্নিং অ্যান্ড গ্রোথ, এবং কোন কোন বিষয়গুলো এখানে
লার্নিংয়ের বিষয় রয়েছে এবং গ্রোথের বিষয় বা অর্থাৎ ইমপ্রুভের বিষয় আছে, কোন জিনিসগুলো গ্যাপ রয়েছে এই জিনিসগুলা যাচাই করা। অর্থাৎ এই 4টি জিনিস দিয়ে বিএসসি কার্ড বা ব্যালেন্সড স্কোর কার্ড যাচাই করা হয়। তারপর যদি দেখি আমরা বাম্পিং, কোনো সিনিয়র পদে আদিষ্ট ব্যক্তি যদি উপলব্ধি করেন তার পজিশন খুব বেশি দিন টিকবে না, তাই তিনি জুনিয়র কোনো পজিশনে বহাল থাকা পদে ট্রান্সফার হয়ে জুনিয়র কর্মীকে অপসারণ করলে তাকে বাম্পিং বলে। অর্থাৎ বাম্পিং জিনিসটা হচ্ছে এরকম, কোনো সিনিয়র পদে যদি কোনো একজন বস থাকেন, তিনি যদি ফিল করেন যে এই পজিশনটা খুব বেশি দিন হয়তো বা মার্কেটে চলবে না, বা খুব বেশি দিন এই পজিশনটা দরকার নেই, হয়তো এই পজিশন প্রজেক্ট শেষ হওয়ার পরে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তিনি সেই সন্দিহান ভাব থেকে যদি তিনি জুনিয়র কোনো পজিশনে বহাল থাকা পদে ব্যক্তিকে ট্রান্সফার করে বা তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করে তিনি যদি ওই জুনিয়র পজিশনে আদিষ্ট হন, তখন সেটাকে আমরা বলছি বাম্পিং। আশা করছি অনেক কিছু শিখতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে এই এইচআরের ধারাবাহিকভাবে আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।